সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের একটি কবিতা দিগ্বিজয়ের রূপকথা, যেটা নবনীতা দেবসেন কর্তৃক লিখিত। তো এই কবিতাটি তোমাদেরকে আমি সংক্ষেপেই আলোচনা করব, বেশি দীর্ঘায়িত করব না। যারা অনেকে হয়তো পড়ে নিয়েছো বা যারা এখনো এটা পড়েনি তাদের জন্যই আমি এই ভিডিওটি করছি। তো তোমরা এটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেন লিখিত এই কবিতাটি একটি মূলত ইতিহাসধর্মী, যেভাবে রাজপুত্র হয় বা দিগ্বিজয়ে বেরিয়ে যায় রাজপুত বা রাজপুত্র যারা যারা দিগ্বিজয়ে বেরোয়, বিভিন্ন দেশ জয় করে, সেই সম্পর্কিত একটি কবিতা রয়েছে। এবং শুধু যে রাজপুত্ররা বা ছেলেরা যে দিগ্বিজয়ে বেরোয় তেমনটা নয়, রাজপুত্রী মেয়েরাও কিন্তু রাজপুত, তারাও কিন্তু দিগ্বিজয়ে বের হতে পারে এবং তাদের মধ্যেও সে ক্ষমতা আছে। এই কবিতাতে সেটাই বলা রয়েছে। তো এই কবিতাটি তোমাদের রক্তে আমি রাজপুত্র এই কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কবিতাটি পরবর্তীকালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে সংকলিত হয় এবং 1973 সালে দিগ্বিজয়ের রূপকথা এটি সর্বপ্রথম কিন্তু প্রকাশিত হয়। তো তোমরা কবি পরিচিতি অবশ্যই একটু পড়ে নিবে, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্ন, তাই সব রকম দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। কবি বা লেখিকা নবনীতা সেন, জন্ম হচ্ছে 1938 সালের 13ই জানুয়ারি দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে, এবং তিনি জন্মগ্রহণ করেন। এবং ওনার যে সাহিত্য জীবন, অনেক বড় সাহিত্য জীবন রয়েছে। তিনি একাধিক ভাষায় কিন্তু সাহিত্য রচনা করেছেন, যেমন বাংলা, ইংরেজি, এছাড়া হিন্দি, ওড়িয়া, অসমিয়া, ফার্সি, জার্মানি, সংস্কৃত, হিব্রু, এই সমস্ত ভাষায় কিন্তু তিনি অজস্র গ্রন্থ, কাব্যগ্রন্থ বা সাহিত্য রচনা করেছেন। ওনার কাব্য রয়েছে, কাব্যর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রেষ্ঠ কবিতা, যেখান থেকে আমাদের পাঠ্যাংশটি নেওয়া হয়েছে, এবং স্বাগত দেবদূত। উপন্যাস রয়েছে আমি অনুপম, প্রবাসে দৈবের বসে, এগুলো রয়েছে উপন্যাস, এবং গল্পও রয়েছে ভালোবাসা কারে কয়, সীতা থেকে শুরু। তারপরে প্রবন্ধ রয়েছে শব্দ পড়ে টাপুর টুপুর, শিশু সাহিত্য রয়েছে, এরকম ভ্রমণমূলক গল্প কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের রূপকথা গল্প, অনুবাদ গল্প, বিভিন্ন গল্প কিন্তু রয়েছে, বলে শেষ করার মতো নয়। এছাড়া অনেক সম্মান বা পুরস্কারেও তিনি কিন্তু ভূষিত হয়েছিলেন, যেমন গৌরী দেবী স্মৃতি পুরস্কার বা মহাদেবী ভার্মা জাতীয় পুরস্কার 1992 সালে, তারপরে পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি পুরস্কার, এরকম। এছাড়া তিনি সাহিত্যে শ্রেষ্ঠ সম্মান পদ্মশ্রী সম্মান 2004 সালে তিনি পেয়েছিলেন। এবং এই অসাধারণ লেখিকা, বহু প্রতিভাধারী লেখিকার কিন্তু পরলোক গমন হয় 2019 সালের 7ই নভেম্বর। তো এই হচ্ছে সংক্ষিপ্ত কবি পরিচয়, তোমাদেরকে আমি দিয়ে রাখলাম। আর উৎস তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি। তো এটা যেটা প্রেক্ষাপট হিসাবে যেটা বলা হয়, প্রেক্ষাপটটা আমি একটু বলেছিলাম যে রাজার পুত্র বা রাজারা যেরকম দিগ্বিজয়ে বেরিয়ে যান, দিগ্বিজয় অর্থাৎ বিভিন্ন দেশকে জয় করা বোঝায়, বিভিন্ন দেশকে জয় করতে পারতেন ক্ষত্রিয়রা। তো সেটা মেয়েদের দ্বারাও বা রাজকুমারীদের দ্বারাও সম্ভব, এখানে এটাও কিন্তু দেখানো হয়েছে। তো একদম আমরা কবিতায় চলে যাব। তো প্রথমেই তোমাদের যেটা রয়েছে, রক্তে আমি রাজপুত্র হলেই বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক টুনির শিরস্থান কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তো প্রথম লাইনে যেটা রয়েছে, প্রথমেই রয়েছে রক্তে আমি রাজপুত্র। তো রক্তে আমি রাজপুত্র, আমার রক্তে রাজপুত্রের রক্তের ধারা বইছে, রাজবংশের রক্তের ধারা বইছে। আর হলেই বা দুঃখিনী, হলেনি বা দুঃখিনী জননী, আমার মা দুঃখিনী জননী হতে পারে, তা বলে কি আমি দিগ্বিজয় করতে পারি না? দিগ্বিজয় যেতে হবে,
তাই বলা হয়েছে যে দিগ্বিজয় আমাকে যেতেই হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে। রাজার রাজার প্রিয় রানীকে সুয়োরানী বলা হয়, আর রাজার অপ্রিয় যে রানী তাকে কিন্তু দুয়োরানী বলা হয়। এখানে দুয়োরানী তিনি নিজেই বলছেন কথক যে আমি দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই। তো কবচ কুণ্ডল কি? কবচ কুণ্ডল যেটা আমরা মহাভারতে কর্ণ চরিত্রে পাই, যেটা তার জন্ম থেকেই কিন্তু জাত তার শরীরের মধ্যে, যেটা তার শরীরে অভেদ্য, তার শরীর রক্ষাকারী। তো সেই অর্থে এখনো আমরা দেখি সৈন্যবাহিনীতে বুলেট প্রুফ জ্যাকেট পরে, তো সেটা অভেদ্য। তো রাজারাও আগেকার দিনে এরকম যুদ্ধক্ষেত্রে কিন্তু এরকম বিশেষ ধরনের জ্যাকেট পরতেন, যুদ্ধের বর্ম পরতেন, যাতে করে কি হয় না কোনো তীর বা অস্ত্র সহজে তার শরীরে প্রবেশ করতে না পারে, শরীরকে রক্ষা করে থাকে। তো সেই কবচ কুণ্ডল নেই। দুয়োরানী সাজিয়ে দিলেন, কিন্তু রাজপোশাক আশাক যেভাবে সাজিয়ে দেওয়া হয় সেভাবে দিলেও কবচ কুণ্ডল কিন্তু নেই। ধনুক তুনির শিরস্থান, অর্থাৎ ধনুক তুনির, অর্থাৎ যেখানে ধনুক থাকবে, ধনুক এবং তুনির মধ্যে যে তীরগুলো থাকবে সেটাও নেই। আর শিরস্থান কিছুই ছিল না, না ছিল ধনুক রাখার তুনি যেখানে তীর রাখা যায়। আর শিরস্থান বলতে মাথার মুকুটের কথা বলা হয়েছে। যুদ্ধক্ষেত্রে এটা বিশেষ প্রয়োজন, শুধু সাজসজ্জার ক্ষেত্রে নয়, শুধু সৌন্দর্যের ক্ষেত্রে নয়, এর একটা বিশেষ উপযোগিতা রয়েছে। যুদ্ধক্ষেত্রে মুকুট কিন্তু অনেক ক্ষেত্রে বাঁচিয়ে দেয়, তাই এখানে শিরস্থান বা মুকুটের কথা বলা হয়েছে। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, এবারে বলা হচ্ছে মায়ের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ দুটো সরঞ্জাম তিনি পেয়েছিলেন। সেই দুটি সরঞ্জাম কি কি না, এক হচ্ছে এই জাদু অস্ত্র অশ্ব। এই জাদু অশ্ব, অশ্ব মানে হচ্ছে কি না ঘোড়া, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, যুদ্ধের ঘোড়া। যুদ্ধের ঘোড়ার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে যুদ্ধে। মরুপথে সেই হয় উট, অর্থাৎ যখন মরুপথে তো বালি আর বালি, তো সেই বালির উপর দিয়েও কিন্তু যুদ্ধের ঘোড়া যেতে পারে, তেমন ঘোড়া। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এখানে আকাশে পুষ্পক অর্থাৎ পুষ্প যে রথ, সেই রথের কথা বলা হয়েছে, যেটা রামায়ণে আমরা পাই, যেখানে রামচন্দ্র যুদ্ধ জয় করে সীতা, লক্ষণ এবং বিভীষণকে অযোধ্যায় নিয়ে এসেছিলেন। আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এই সপ্তডিঙার পরিচয় আমরা পাই মঙ্গল কাব্যে, যেখানে চাঁদ সদাগর সমুদ্রে, অর্থাৎ এই যে সিন্ধু জলের কথা বলা হয়েছে, সমুদ্র পাড়ি দিয়ে কিন্তু এই সপ্তডিঙায় তিনি কিন্তু এসেছিলেন। তেপান্তরে পক্ষীরাজ, তেপান্তর বলতে ধুধু মাঠ, যেই ধুধু মাঠে পক্ষীরাজ অবলীলা ক্রমে উড়ে যেতে পারে, সেরকম পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। তো এমনই অশ্ব বা ঘোড়া যার নাম হচ্ছে কি না বিশ্বাস। তাহলে এই ঘোড়াকে তুলনা করা হলো মরুপথে উট, এটা তোমাদের মনে রাখতে হবে। মরুপথে উটের সঙ্গে তুলনা করা হয়েছে, আকাশে পুষ্পকের সঙ্গে, আর সমুদ্রে বা সিন্ধু জলে এখানে সপ্তডিঙার সঙ্গে, আর তেপান্তরে পক্ষীরাজের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তার নাম হয়েছে বিশ্বাস। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। তাহলে এক হচ্ছে অশ্ব এবং দুই হচ্ছে কি না, দুই হচ্ছে অসি। অসি অর্থাৎ তরবারি। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, অর্থাৎ এই হৃদয়ের খাপে, অসি একটা খাপের মধ্যে থাকে, তরবারি একটা খাপের মধ্যে থাকে, কিন্তু এই তরবারি কোথায় থাকে না, এই তরবারি থাকে অন্তরে বা হৃদয়ে থাকে। শোনিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। ধারালো ধারালো ইস্পাতের খণ্ড, অভঙ্গুর যেটা সহজে ভাঙা যায় না, তার নাম কি, নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে এমন এক ছুরি, যেই ভালোবাসার ছুরি কিন্তু অনেক আঘাত করতে পারে, আর সেটা অভঙ্গুর হয়, কখনো ভেঙে পড়ে না। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, অর্থাৎ সেই ভালোবাসার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ অশ্ব বা ঘোড়া, এবং এক হচ্ছে ঘোড়া আর দুই হচ্ছে ভালোবাসা, এই দুটো দিয়েই কিন্তু
যুদ্ধ জয় করা সম্ভব। এবং শেষে আরেকটি লাইন রয়েছে, নিশ্চিত পৌঁছবো সেই তৃষাহর খরজুরের দ্বীপে। নিশ্চিত অর্থাৎ কতক নিশ্চিত রয়েছেন যে এইভাবে যুদ্ধে বা দিগ্বিজয়ে বেরোলে কিন্তু খরজুরের দ্বীপে, অর্থাৎ যে খরজুরের দ্বীপ মরুদ্যানকে বলা হয়েছে, যেখানে মরুদ্যানে খেজুর জাতীয় উদ্ভিদ জন্মায়, এখানে সেই দ্বীপের কথা বলা হয়েছে। কিন্তু এখানে ইঙ্গিত রয়েছে আলাদা, ইঙ্গিত হচ্ছে যে এইভাবে দিগ্বিজয়ে বেরোলে যেখানে খুব যাওয়া কঠিন সেই জায়গায়ও কিন্তু পৌঁছে যাওয়া সম্ভব বলে মনে করেছেন। তো এই হচ্ছে তোমাদের দিগ্বিজয়ের রূপকথা ধর্মী কবিতার মূল বিষয়, আমি সংক্ষেপে তোমাদেরকে বললাম। তো এখান থেকে এমসিকিউ আলোচনা করব এর পরের ভিডিওতে। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। কেমন হলো আলোচনা তোমরা জানাবে, কোথাও যদি কোনো জানার থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই।